দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। যারা আসার পরে আসবে এসে দেখে নিবে। আরেকটা কথা হচ্ছে যে আমি ওই যে লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে পাবেন না, ঠিক আছে? এগুলো দিলে সমস্যা হচ্ছে আমার, ভিডিও গুলো ডিলিট করে দিতে হচ্ছে। ভিডিও ডিলিট করলে তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন না। যে ফ্লাগ কন্টেন্ট আসতেছে, আপনারা যেটা করবেন ওই পেজ থেকে এবং ইউটিউব থেকে এগুলো পরবর্তীতে দেখে নিতে হবে। হ্যাঁ, সবার তো সাবস্ক্রাইব করা আছে নাকি? পেজ এবং ইউটিউব চ্যানেল তো জানেন কোনটা কোনটা, না? বা উপরে কিছু লিঙ্ক আছে ওগুলো থেকে গিয়ে যেটা করবেন, অথবা ডিসক্রিপশনেও লিঙ্ক গুলো আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে এই পেজ গুলোকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাইলে হচ্ছে ওখানে যখন ভিডিওগুলো আপলোড হবে তখন জানতে পারবেন। হ্যাঁ, বিশেষ করে ইউটিউবে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাইলে এখানে ভিডিও দেওয়ার সাথে সাথে বলতে পারবেন এবং সেখান থেকে দেখে নিবেন আর কি। নাহলে ভিডিওগুলো ডিলিট করে দিতে হচ্ছে, এগুলো রাখতে পারতেছি না, সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম যে প্রথম দুটো ক্লাস হচ্ছে আমরা করেছি, হ্যাঁ, 1 এবং 2। আমি 2 নাম্বার ক্লাসকে একটু কপি করে একটা ফাইল করতেছি 3 নাম্বারে, ক্লাস 03। আচ্ছা, 3 কে যদি আমি এডিটরে ওপেন করি এবং এটাকে ব্রাউজারে ওপেন করি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাসে ছিল। এখানে আমরা বোর্ড থেকে যেই ট্যাগগুলো লিখেছি সেগুলো বাদ দিচ্ছি। বাদ দিলে এটা হচ্ছে আমাদের 3 দিলাম, HTML ক্লাস 3। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? আজকে কিছু নতুন ট্যাগ শিখবো। যেমন আমরা অপশন টাইপের একটা ট্যাগ আছে, দেখো ঠিক আছে কিনা দেখি। অপশন একটা ট্যাগ আছে, যেমন অপশন ট্যাগটা কিভাবে কাজ করে। অপশন বলতে যখন কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করেন, হ্যাঁ, বা আবেদন করেন, তখন হচ্ছে গিয়ে কিছু দেখবেন যে প্রতিষ্ঠানের নাম হতে পারে বা বিভিন্ন অপশন দেওয়া থাকে। সেই অপশনগুলো আপনি লিখতে পারবেন না, জাস্ট সিলেক্ট করতে পারবেন। এই ধরনের অপশনগুলো কিভাবে কাজ করে আমরা দেখবো। সিলেক্ট নামের একটা ট্যাগ আছে, এইটা দিতে হবে, SELECT, সিলেক্ট। এটাকে ওপেন করলাম, ক্লোজ করলাম, মাঝখানে এখানে একটু নিচে নামা, এরপরে নামানোর পরে এখানে ভিতরে আরেকটা ট্যাগ কাজ করে, সেটা হচ্ছে অপশন ট্যাগ। এটা কি হলো? অপশন, ওপি। হ্যাঁ, অপশনকে ক্লোজ করব, অপশন ট্যাগ। এর মাঝখানে ধরুন আমি লিখে দিলাম HTML, এটা লিখে দিলাম। এবার এখানে সিলেক্ট ঠিক থাকবে, বাট অপশন ট্যাগটা যদি আমি একাধিক করতে পারি, এখানে এটা এটা আমি গত ক্লাসে বলেছি, কার্সরটা রেখে কন্ট্রোল ডি প্রেস করলে এটা নিচের দিকে কপি হবে। HTML, এখানে লিখলাম CSS, এখানে লিখলাম ধরেন যে PHP, এখানে লিখলাম ধরেন জাভা, এটা লিখলাম। সিলেক্ট ট্যাগের মধ্যে 4টা অপশন দিয়েছি। এখন আমি যদি এখানে এসে রিলোড দিই, আমরা এই অপশনটা দেখতে পাবো। দেখেন, এখানে এটা ক্লিক করা যাচ্ছে, কিছু লেখা যাবে না, এটা হচ্ছে প্রি ডিফাইন করা, এটা আগে থেকে ওদিকে লিখে দেওয়া। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন, CSS, PHP, ঠিক আছে, এভাবে জাভা সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে আপনি এখানে অপশন ট্যাগ দিয়ে যা দিবেন তাই কি হবে। হ্যাঁ, এখানে ধরেন যে 01 এটা দিলেন, সিলেক্ট ট্যাগ হচ্ছে একটা, এর ভিতরে অসংখ্য কি থাকতে পারে। এভাবে রিলোড দিলাম, এখন দেখবেন যে এই যে 1টা আসছে। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। অসংখ্য অপশন ট্যাগ দিয়ে এটা ভিতরে থাকবে, বাট বাইরে হচ্ছে কি সিলেক্ট ট্যাগ। আশা করি বুঝেছেন। এবার আমরা হচ্ছে অ্যাট্রিবিউট শিখবো আজকে। মূলত অ্যাট্রিবিউটটা কি জিনিস এটা আমি একটু দেখাচ্ছি। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট কি জিনিস। অ্যাট্রিবিউটটা একটা ট্যাগ লিখি আমি, ফন্ট ট্যাগ ধরেন, ক্লোজ করলাম, ফন্ট। ফন্টের মাঝখানে ধরেন যে লিখলাম WP প্রোগ্রামিং স্কুল
বাংলাদেশ, এটা লিখলাম। একটু বামে নিয়ে আসি। হ্যাঁ, দেখেন এই ফন্ট ট্যাগের মধ্যে এই লেখাটা লিখেছি। আমি যদি রিলোড দিই, এটা আমরা নিচে দেখতে পাবো। এটা হচ্ছে যে এটা হচ্ছে টিভি নরমালি লিখে রাখলে এটা এখানে শো করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখে ফেলি। এই যে আমি এখানে লিখে রাখলাম, একটা একটা লিখে রাখলাম, অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট শিখতেছি, সেটা ধরুন এটা লিখলাম। এখন এই লেখাটা আমরা চাচ্ছি না, এটা কিন্তু ব্রাউজারে আসাটা চাচ্ছি না, বাট এটা চলে আসলো এখানে। হ্যাঁ, এভাবে যদি আপনি এডিটরের মধ্যে কিছু লিখে রাখতে চান, বাট সেটা যেন ব্রাউজারে শো না হয়, সেটার জন্য এটাকে আমরা কমেন্ট করে দিতে পারি। একটা জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা দেখলাম, এই যে এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আসবে, এরপরে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে, তারপর হচ্ছে ডাবল হাইপেন হবে। দেখেন এই জিনিসটা, একটা অ্যাঙ্গেল, তারপর হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে ডাবল হাইপেন, এরপরে স্পেস দিয়ে আপনি লেখাটা লিখবেন। এখন যেখানে শেষ করবেন, স্পেস দিয়ে আবার কি করবেন, ডাবল হাইপেন, তারপর হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল দিয়ে ক্লোজ করবেন। দেখেন এই জিনিসটা হচ্ছে আমরা কমেন্ট করে রাখার, মানে কমেন্ট ট্যাগ ধরেন, এটা কমেন্ট ট্যাগ, এটা শুরু এটা শেষ। শুধু ব্যস্তম হচ্ছে কি শুরুতে অ্যাঙ্গেলের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, তারপর দুটো হাইপেন আছে, স্পেস দিয়ে লেখাটা লিখবেন, বা এখানে অনেক লম্বা লেখা যায়। হ্যাঁ, আর যদি একাধিক লাইন থাকে তখন কি হবে, ধরেন এটা শুরুতে রাখলেন, এভাবে এটাকে নিচে রাখলেন, মাঝখানে ধরেন আপনি অসংখ্য লাইন এভাবে নিচে লিখলেন। যা লাইন লিখবেন সমস্যা নেই, সবগুলো কমেন্ট হবে, এবং কমেন্টের কালারটা একটু গ্রিন টাইপের হয়ে গেছে দেখেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এভাবে রাখলাম আপাতত। দেখেন অ্যাঙ্গেল, আশ্চর্য চিহ্ন, তারপর হচ্ছে ডাবল হাইপেন, তারপর হচ্ছে লেখাটা এরপর লাইনে লিখবেন, নিচের লাইনে এটা এভাবে ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে কমেন্ট। আমি যদি এখন রিলোড দিয়ে এখানে গিয়ে দেখবো যে আমরা এটা চলে গেছে। হ্যাঁ, কিন্তু অথচ এটা এখানে আছে, অ্যাট্রিবিউটটা এখানে আছে, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ বলা হয় এটাকে। তারপর হচ্ছে আমরা এটা এভাবে এটার পাশে আসছে, সেজন্য আমরা এখানে একটা বিআর ট্যাগ দিব। এটা অলরেডি শিখেছি আমরা, বিআর এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা স্পেস রিলোড দিলাম, এটা নিচে নেমে গেছে। একটু কম করি। হ্যাঁ, এটা এভাবে যদি আমরা আরেকটু নিচে করি, তাহলে ডাবল বিআর দিলাম। আচ্ছা, এখন দেখেন মূল কাজে আসি। রেকর্ড হচ্ছে কিনা একটু দেখি, নেট একটু আগে প্রবলেম হচ্ছিল তো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আমার কাজ হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে। অ্যাট্রিবিউটটা কি জিনিস সেটা বলার জন্য ধরেন এই লেখাটাকে ধরেন আমরা কালার করব। এটা কি ট্যাগ থেকে আসছে, এটা হচ্ছে ফন্ট ট্যাগ থেকে আসছে, নরমাল একটা ফন্ট ট্যাগ দিছি, এটার ভিতরে একটা লেখা আসছে। এখন এই লেখাটাকে ধরুন কালার করব, কালার করার জন্য আমরা আলাদা কোনো ট্যাগ ইউজ করব না। আলাদা কালার করার জন্য কি করব, ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটের সিস্টেমটা হচ্ছে কেমন করে হয়, এটা অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন ডাবল কোটেশন, দেখেন এখানে বসবে ভ্যালু। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের বটন, মানে ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউট নেমটা বসবে, তারপর হচ্ছে সমান চিহ্ন বসবে, এরপরে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বসবে, মানে অ্যাট্রিবিউটের ভ্যালুটা। এখন অ্যাট্রিবিউট নেম বলতে আমরা সবগুলো অ্যাট্রিবিউট একসাথে শিখতে হবে না, যখন যেটা আসে সামনে সেটা শিখবো। যেমন কালার করার জন্য অ্যাট্রিবিউট কি, কালার করার জন্য হচ্ছে কালার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। তারপর কি বসবে, সমান চিহ্ন, তারপর হচ্ছে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু বসবে। ভ্যালু মানে কি, কালারটা কি কালার হবে সেটা হচ্ছে ভ্যালু, ধরেন রেড কালার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। এগুলো ছোট হাতে দিতে হবে। ঠিক আছে, এই যে গঠনটা। হ্যাঁ, এখন আমি এটা কোথায় বসাবো, ট্যাগের সাথে। ট্যাগ হচ্ছে এখানে একটা ওপেনিং একটা ক্লোজিং আছে, আমরা সবসময় এই ওপেনিং ট্যাগের সাথে বসাবো। অ্যাঙ্গেলের লাস্ট অ্যাঙ্গেলের আগে করে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এখানে লিখবো কালার। ঠিক আছে, সমান চিহ্ন ডাবল কোটেশন স্পেস। এখানে দেখেন, এখানে এটা যদি আপনি ওই ফন্টের সাথে লাগিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না, স্পেস থাকতে হবে। স্পেস থাকলে আপনি যখন অ্যাট্রিবিউট লিখবেন, অ্যাট্রিবিউটের স্পেলিং যদি ঠিক থাকে, এটা কি হবে, এটা হচ্ছে লাল হয়ে যাবে কালারটা। ঠিক আছে, তারপর হচ্ছে সমান চিহ্ন ডাবল কোটেশন, এখানে ভ্যালু, ভ্যালুতে আমরা ধরুন রেড দিলাম, RED রেড। তাহলে এরপরে স্পেস দিয়ে, এটা স্পেস লাস্ট স্পেসটা থাকতে পারে নাও থাকতে পারে, সমস্যা।
কোটেশন থাকতে হবে, স্পেস এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, বা এখানে এভাবে স্পেস, সমস্যা নেই। তাহলে আমি আবার কথাগুলো বলি, আমরা অ্যাট্রিবিউট দিয়ে বাড়তি কোনো কাজ করতে পারি। অ্যাট্রিবিউটটা বসে হচ্ছে ট্যাগের সাথে, এবং ট্যাগের প্রথম ট্যাগ যেটা আছে ওপেনিং ট্যাগের সাথে বসে, একটা স্পেস দিয়ে মাঝখানে বসবে অ্যাঙ্গেলের ভিতরে, লাস্ট অ্যাঙ্গেলের আগে, এবং এই যে ট্যাগের পরে এটা স্পেস দিয়ে নিতে হবে। এটা বসবে কিভাবে? অ্যাট্রিবিউটের নামটা বসাতে হবে, সমান চিহ্ন বসাতে হবে, ডাবল কোটেশন, তারপর হচ্ছে ভ্যালু। এখন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা একসাথে সবগুলো শিখতে হবে না, যখন যেটা সামনে আসে আমরা সেভাবে শিখে নিব। এবার এটাকে আমরা তুলে দিচ্ছি, আমার দরকার নেই। এখন ধরেন আমি রিলোড সেভ করলাম, সেভ করে আমি এখন রিলোড দিব, এখানে দেখবেন যেটা লাল হয়ে গেছে। তাহলে আমরা অলরেডি দেখেছি যে কি ট্যাগের সাথে কোনো অ্যাট্রিবিউট বসিয়ে আমরা চাইলে বাড়তি কোনো কাজ করতে পারি। এটা হচ্ছে মূলত অ্যাট্রিবিউটের কাজ, ঠিক আছে? এটাকে অ্যাট্রিবিউট বলে, বাড়তি নির্দেশ। এখানে আরো অ্যাট্রিবিউট বসানো যায় একাধিক। এই যে এখানে যেখানে অ্যাট্রিবিউট শেষ হয়েছে সেখানে স্পেস দিয়ে, ধরুন আরেকটা অ্যাট্রিবিউট শিখেছি, ধরুন ফেস, সমান চিহ্ন ডাবল কোটেশন, ফেসটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখন এই ফেসের ভ্যালু কি হতে পারে? ফেস মানে হচ্ছে এই ফন্ট যেটা আছে, ফন্টের স্টাইলকে ফেস বলি আমরা এখানে। ফেস অ্যাট্রিবিউট দিয়ে কি করে? ফন্টের স্টাইল চেঞ্জ করে। তো আমরা এটা একটা নরমাল একটা ফন্ট, ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য আপনি এখানে বিভিন্ন ভ্যালু দিতে হবে। তো ফন্টের স্টাইল গুলো কোথায় পাবেন? যে সহজ হচ্ছে, আশা করি সবার কম্পিউটারে এভাবে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলে দেখবেন যে এখানে মাইক্রোসফট অফিস এটা থাকবে। এটা অনেকের কম্পিউটারে থাকতে পারে, নাও থাকতে পারে। না থাকলে নিউতে যাওয়ার পরে ওয়ার্ড রেপ ডকুমেন্ট ধরনের একটা অপশন থাকবে। কেউ কি জয়েন হতে যাচ্ছেন কি? আচ্ছা, কি বললাম যে এটা রাইট বাটন ক্লিক করে দেখবেন যে নিউতে যাওয়ার পরে এখানে মাইক্রোসফট ওয়ার্ড অথবা ওয়ার্ড রেপ ডকুমেন্ট সেটা থাকতে পারে। যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে, মানে ইনস্টল করা থাকে, এটা ভালো। তাহলে এখান থেকে একটা ফাইল নিয়ে আমরা এটা ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড অনেকেই জানেন। তো এই মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে একটা লিখলে, ধরেন কিছু একটা লিখলাম আমরা, এখন দেখেন এটাকে যদি আমি চেঞ্জ করে স্টাইল, তখন কি করতে হবে? এই এখানে ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করলে আমরা এই স্টাইলটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ধরেন আমরা এই স্টাইলে রাখতেছি, এটা বোঝা যাচ্ছে না, ভিন্ন স্টাইলে রাখতেছি, ধরেন এই স্টাইলটা রাখতেছি, ঠিক আছে? এটা একটা ফন্টের স্টাইল। এখন এই ফন্টের স্টাইলটা আমরা কোন ফন্টে এখানে ক্লিক করেছি? এই যে এটা, একবার ক্লিক করলে এটা ব্লক হবে। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, ঠিক আছে? এখান থেকে, অথবা এটা নামটা আপনি জেনে নেবেন, ঠিক আছে? এটা এসে এই যে এখানে ফেসের ভ্যালু আছে, ভ্যালুতে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই আলজেরিয়ান, এটা ওখান থেকে দেখে এসে এখানে লিখে দিলেও চলবে, তবে হুবহু লিখতে হবে। এটা এভাবে লিখার পরে দেখবেন যে আমরা সেভ করলাম, ফেসের ভ্যালু হিসেবে দিলাম। এবার আমাদের এখানে এসে আমরা যদি রিলোড দিই, আমরা দেখতে পাবো যে লেখাটার যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এটা আলজেরিয়ান স্টাইল হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে অসংখ্য ভ্যালু আছে, আপনারা চাইলে এখান থেকে অসংখ্য ভ্যালু ট্রাই করে দেখতে পারেন। তবে এখানে সবগুলো ভ্যালু কাজ করবে না, কিছু ভ্যালু আছে কাজ করবে না, না করলে সমস্যা নাই। সবগুলো ভ্যালু কাজ করবে বলে তা বলে কথা নাই, বিভিন্ন কারণে কাজ করবে না, ঠিক আছে? ধরেন এটা একটা স্টাইল, ঠিক আছে? আমি এটা কপি করলাম, করে এখানে দিলাম, ঠিক আছে? এখানে আসলো এটা। তারপর হচ্ছে কি আমি যদি রিলোড দিই, দেখতে পাবেন যে ওই স্টাইলটা চলে আসছে। আপনি এভাবে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড না থাকে, আপনার যদি এটা ব্যাকআপ ফাইলটা থাকে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। অথবা আপনি কি করবেন, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে যেটা বলেছিলাম, নিউতে যাওয়ার পরে ওয়ার্ড রেপ ডকুমেন্ট নামের একটা অপশন পাবেন, সেখানেও এই অপশনটা থাকবে। এই যে এখানে ফন্টের অপশনটা থাকবে, তবে সেখানে এভাবে ক্লিক করলে কপি করতে পারবেন না, ঠিক আছে? আপনি যেটা করবেন, এভাবে ক্লিক করলে ব্লক হবে, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, ঠিক আছে? কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। তারপরে এখানে এসে কি করবেন? এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে? তাহলে এটা পেস্ট হবে। আচ্ছা, তাহলে আমরা ফেসের কাজ জানলাম, যে ফেস অ্যাট্রিবিউট দিয়ে
আমরা যখন এটার ভ্যালু হিসেবে বিভিন্ন স্টাইল বসাবো ফন্টের, তখন এখানে কি হবে, সেই ফন্টের স্টাইলটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা এগুলো কিছু কাজ করতে করতে অনেকগুলো ফন্ট আমার মুখস্থ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যেমন ধরেন আমি এখানে লিখলাম কার্সিভ, আপনার ধরেন এভাবে কাজ করতে করতে অনেকগুলো ফন্ট মুখস্থ হয়ে যাবে, সেটা আপনি লিখে দিলে চলবে। যেমন ফেসের অ্যাট্রিবিউট লিখলাম কি, অ্যাট্রিবিউটের ভ্যালু লিখলাম কার্সিভ, CURSIV, এটা একটা ফন্টের নাম। আমি যদি এখন এটা দেখি, রিলোড দিব, দেখবেন যে এটা এক ধরনের একটা ফন্ট। ঠিক আছে? যেমন আমি আরেকটা দিলাম COURIER, কোরিয়ান, এটা একটা ফন্টের নাম। এগুলো কাজ করতে করতে আপনার অনেকগুলো নাম এভাবে মুখস্থ হবে, দেখবেন যে এটা কোরিয়ার ফন্ট। ঠিক আছে? এভাবে আপনি অনেকগুলো মুখস্থ করতে পারেন, অথবা আপনি ওখান থেকে এভাবে যেটা ভালো লাগে সেটা কপি করে আনতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাইলে আমরা অলরেডি অ্যাট্রিবিউট জিনিসটা বুঝে গেছি। এত কথা বলার কারণ হচ্ছে এক কথা, যে অ্যাট্রিবিউটটা কি জিনিস এবং কিভাবে কাজ করে। সেটা হচ্ছে যে কোনো ট্যাগের সাথে বসার পরে এটা বাড়তি কোনো কাজ করে, ট্যাগের সাথে বাড়তি কোনো কাজ করে। এটা যেমন কালার করছে, অথবা এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করছে, বাট ফন্ট ট্যাগটা ঠিক ছিল। এবং এটা বসবে কোথায়, ট্যাগের প্রথম ট্যাগের সাথে, ওপেনিং ট্যাগের সাথে। এবং এটা কিভাবে বসবে, ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা বসবে, সমান চিহ্ন বসবে, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বসবে। আমি যদি এখানে রেড এর জায়গায় যদি ব্লু করে দিই, দেখবেন যে কালারটা এটা কিন্তু কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। ঠিক আছে? এটা ব্লু হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা এখানে যেমন টমেটো, এটা হচ্ছে কি একটা কালারের নাম, তাহলে দেখবেন যে এটা টমেটো কালার হয়ে গেছে। ঠিক আছে? এভাবে অনেকগুলো কালার আপনি দিতে পারেন। ঠিক আছে? এখানে যেমন গ্রিন, হ্যাঁ, গ্রিন দিবেন, তাহলে দেখবেন যে এটা গ্রিন কালার হয়ে গেছে। এভাবে করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং ফেসের মধ্যে স্টাইল চেঞ্জ করতে পারবেন। অলরেডি আমরা অ্যাট্রিবিউট জিনিসটা শিখেছি। এবার আসেন কমেন্ট ট্যাগটাও দেখেছি আমরা। এবার আমরা আরেকটু জিনিস, মানে এই যে অ্যাট্রিবিউটটা আরো ভিন্নভাবে দেখবো। দেখেন, আমরা লিস্ট করি না, লিস্ট অনেক সময় এরকম এক, এরপরে দিয়ে ধরেন যে HTML টা দিলাম আমরা, হ্যাঁ, 2 ডট দিয়ে ধরেন যে আমরা লিখলাম CSS, এরপরে ধরেন যে আমরা 3 এটা দিব যে ধরেন জাভা। এটা একটা লিস্ট। এভাবে 1 2 3 4 করে দিতে পারে, অথবা এখানে কোনো সিম্বল দিতে পারে, এখানে হাতের চিহ্ন বা যে কোনো কিছু আমরা সিম্বল দিয়েও এভাবে লিস্ট তৈরি করি। যেটা 1 2 3 বা ABCD থাকে সেটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আর যেটা সিম্বল থাকে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট হিসেবে আমরা বলি। আচ্ছা, এখানে এই লিস্টকে আমরা এখন নিচে কাজ করব। এখানে যদি আমি এতটুকুতে সেভ করে যদি এখানে রিলোড দিই, সেটা কিন্তু দেখা যাচ্ছে এটা, হ্যাঁ। তো সেই জন্য আমরা যেটা করব, কমেন্ট করে দিব। এই যে কমেন্ট কিভাবে করব, আমি যেহেতু একাধিক লাইন আছে, আমি কি করব, এখানে একটা কমেন্ট অ্যাঙ্গেল দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর যে ডাবল হাইফেন, লাস্টে গিয়ে আবার কি করব, ডাবল হাইফেন অ্যাঙ্গেল দিয়ে শেষ করব। এটা কি হয়ে গেছে, কমেন্ট হয়ে গেছে, এটা এখান থেকে চলে গেছে। এবার আসেন আমরা নিচে এখান থেকে আমরা লিস্টটা তৈরি করব। কিভাবে, লিস্ট আনঅর্ডার লিস্ট ফার্স্টে তৈরি করি আমরা। আনঅর্ডার লিস্টের জন্য UL ট্যাগ আছে, UL ক্লোজ করব, UL মানে আনঅর্ডার লিস্ট। এখানে এটার মাঝখানে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে দেখেন, এই পুরোটা হচ্ছে একটা লিস্ট, হ্যাঁ। এটার জন্য UL বা UL ইউজ করা হয়। আনঅর্ডার লিস্টের জন্য UL। এই এগুলো হচ্ছে এক একটা আইটেম, লিস্টের এগুলো এক একটা আইটেম। প্রত্যেকটা আইটেমের জন্য এখানে LI ট্যাগ ইউজ করতে হবে। LI মানে লিস্ট আইটেম। দেখেন, এই LI ট্যাগের মাঝখানে আমরা এখানে ধরে লিখলাম যে HTML, তারপর এখানে আমরা কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে এগুলো কি হবে, নিচে লাইনগুলো কপি হবে। এখানে ধরেন আমরা লিখলাম CSS, এখানে লিখলাম আমরা কি জাভা। ঠিক আছে? এখন দেখেন, UL মানে কি বললাম, আনঅর্ডার লিস্ট। LI মানে হচ্ছে প্রতিটা লিস্টের একটা আইটেম। ঠিক আছে? প্রতিটা আইটেম গুলো কিভাবে হবে, LI ট্যাগ দিয়ে। এই যে এখানে আমরা একটা সিলেক্ট ট্যাগ দিয়েছি অপশনের জন্য, অপশন দিয়ে আলাদা আলাদা করে লিখেছি। ঠিক একইভাবে এখানে UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এগুলো হচ্ছে আইটেম। এখন আমি সেভ করি, এখন নিচের দিকে আসবে, দেখবেন যে এটা, এই যে HTML CSS জাভা আসছে নিচে নিচে, এগুলো লিস্ট আকারে আসছে এবং একটা সিম্বল আসছে, নরমালি বাই ডিফল্ট একটা সিম্বল আসছে, হ্যাঁ। এখন আসেন, এই সিম্বলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, টেকনিক থাকবে, বাট সিম্বল গুলো চেঞ্জ করবো কি দিয়ে, অ্যাট্রিবিউট দিয়ে। আমরা এই UL এর মধ্যে প্রথম ট্যাগের সাথে কি করব, স্পেস দিয়ে একটা টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, সমান চিহ্ন ডাবল কোটেশন। এই টাইপ নামের অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করব, এখানে সিম্বল গুলো চেঞ্জ করব। বাই ডিফল্ট যেটা নিয়েছে সেটা হচ্ছে ডিস্ক, DISC, ডিস্ক। এটা দিয়ে সেভ করার পরেও দেখবেন যে ডিস্কটা ঠিক থাকবে।
ঠিক আছে, এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি এখানে ডিস্কের জায়গায় সার্কেল লিখি, সার্কেল, দেখবেন যে এটা সার্কেল হয়ে গেছে না। এখানে যদি আমি লিখি এই ভ্যালুতে স্কয়ার, স্কয়ার লিখি, টাইপটা ঠিক আছে, ভ্যালুটা চেঞ্জ করতেছি ওই যে ফেস এবং কালারের মতো, ঠিক আছে, দেখবেন যে এটা স্কয়ার টাইপের কি হয়ে গেছে, সিম্বল হয়ে গেছে। এইভাবে এই অল্প কয়েকটা করা যায়, বেশি করা যায় না। আচ্ছা, এবার আমরা অর্ডার লিস্টটা দেখবো। অর্ডার লিস্টটার জন্য আমি জাস্ট এইটাকে পুরোটাকে কপি করে নিচে পেস্ট করতেছি। দেখেন উপরেরটা হচ্ছে আমাদের অর্ডার, এটা এখন যদি এখানে যদি দিই, দুটো কিন্তু কি আনঅর্ডার লিস্ট। আমরা দ্বিতীয়টাকে অর্ডার লিস্ট বানাবো, এই জন্য আমরা ইউর জায়গায় উ করে নিব, জাস্ট এতটুকু, ইউর জায়গায় উ করে দিব, অর্ডার লিস্ট, ঠিক আছে। তখন টাইপের ভ্যালুটা আপাতত বাদ দিচ্ছি, জাস্ট টাইপ এস্টিমেটটা থাকুক উএল। উএল দেওয়ার কারণে এই এইচটিএমএল সিএসএস জাভাগুলো কি হয়ে যাবে, দেখেন দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা এখানে 1 2 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 2 3 টা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, এখানে 1 দিলেও নিবে, না দিলেও নিবে। টাইপের মধ্যে যদি আপনি 1 দেন তাহলে এটা 1 2 3 ঠিক থাকবে। অর্থাৎ আমরা উএল ট্যাগের কারণে কি পাচ্ছি, অর্ডার লিস্ট পাচ্ছি, এবং সেটা বাই ডিফল্ট ভাবে 1 2 3 নেই। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে 1 দিলেও না দিলেও, কিন্তু টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যদি আপনি দেন, শুধু দেন, তাহলে দেখবেন যে কি হবে, এবিসিডি হবে এটা, ঠিক আছে, এটা এবিসিডি হয়ে গেছে। এখন আপনি এখানে চাইলে বড় হাতের দিতে পারেন, বড় হাতের দিলে টাইপের ভ্যালু হিসেবে এটা কি হবে, বড় হাতের এবিসিডি হবে, ঠিক আছে, এটা অর্ডার লিস্টের ক্ষেত্রে। তারপর আপনি যদি এখানে ছোট হাতের দিতে পারেন, ছোট হাতের দিলে এটা রোমান সংখ্যায় পরিণত হবে। দেখেন রোমান সংখ্যা, রোমান সংখ্যাটা বড় হাতেরও লেখা যায়, তাহলে তখন বড় হাতের দিবেন, ঠিক আছে। বড় হাতের দিলে টাইপের ভ্যালু হিসেবে তাহলে কি হবে, বড় হাতের হবে। লিস্টটা ঠিক আছে, আমরা জাস্ট টাইপের ভ্যালু চেঞ্জ করে এভাবে কাজ করতে পারি। অর্থাৎ এই অ্যাট্রিবিউট গুলো বাড়তি কোনো কাজ করে, ঠিক আছে। এই অল্প কয়েকটা জিনিস এখানে করা যায়, তবে আমরা এর বেশি কিছু করতে গেলে আমাদের সিএসএস এর ডিজাইনে করতে পারবো। আমরা অল্প কিছু কাজ এভাবে অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, কালার, ফেস, হ্যাঁ, এই কয়েকটা জিনিস। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখেন, আমি যদি বাই ডিফল্ট এখানে 1 দিই, অথবা বাই কোনো টাইপ অ্যাট্রিবিউটটাই না দিই, তাহলে এটা 1 2 3 নিয়ে নিবে। বাট আমি চাচ্ছি 1 2 3 না নিয়ে, ধরেন এটা এই যে ক্রমটা, এটা ধরেন 20 থেকে শুরু করবে, যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করবে। তখন আপনি কি করবেন, এই টাইপ অ্যাট্রিবিউট ইউজ না করে স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করবেন। স্টার্ট, START, স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু যত দিবেন, ধরেন 20 দিলাম, তাহলে কি হবে, এই অর্ডারটা 20 থেকে শুরু হবে। দেখেন 20 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 20 21 22, এভাবে এখানে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু যত দিবেন, টাইপ অ্যাট্রিবিউট থাকবে না তখন আর, তখন স্টার্ট অ্যাট্রিবিউট যেটা দিবেন সেটা দিয়েই শুরু হবে, ঠিক আছে। এভাবে করে আমরা কয়েকটা অ্যাট্রিবিউট দিয়ে এবং কয়েকটা ভ্যালু চেঞ্জ করে ভিন্ন কিছু কাজ করতে পারি। বাদ বাকি এর চাইতে বেশি কিছু করতে গেলে সেটা আমরা আমাদের ডিজাইন পার্টে আমরা শিখবো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, একটা হচ্ছে সিলেক্ট অপশন ট্যাগ, যেটা আছে অপশন সিলেক্ট করা, ঠিক আছে। এভাবে সিলেক্ট করার জন্য কি ট্যাগ লাগে, সিলেক্ট, এর ভিতরে হচ্ছে অপশন ট্যাগ। তারপর হচ্ছে আমরা কমেন্ট ট্যাগ শিখেছি। তারপর হচ্ছে আমরা ফন্ট শিখেছি, বিশেষ করে ফন্টের সাথে আমরা ফন্ট ট্যাগের সাথে কালার অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। এখানে কালারের ভ্যালু চেঞ্জ করলে আমরা চেঞ্জ কি পাবো, কালার পাবো। এরপরে ফেস অ্যাট্রিবিউট দিয়ে আমরা চাইলে কি করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, এখানে স্টাইলটা আমাদের দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমরা ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট এবং উএল দিয়ে অর্ডার লিস্ট। ইউএল এবং উএল এর ভিতরে এলআই কাজ করে, এলআই মানে প্রত্যেকটা আইটেম হিসেবে প্রত্যেকটা লাইনের জন্য একটা করে কি হবে, এলআই ইউজ হবে, ঠিক আছে, এইভাবে নিচে নিচে। তো এটা ইউএল এর মধ্যেই হবে। এরপরে এখানে চাইলে আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি দুটার সাথেই। টাইপের মধ্যে এখানে ভ্যালু আছে ডিস, স্কয়ার, আরটা হচ্ছে সার্কেল। এখানে উএল এর সাথে টাইপের মধ্যে তারপর হচ্ছে 1 অথবা ছোট হাতের আই, বড় হাতের আই, ছোট হাতের ছোট হাতের বড় হাতের এভাবে দিলে ওই এবিসিডি বা রোমান সংখ্যা বা 1 2 3 গুলো ক্রমগুলো হবে। আর যদি নির্দিষ্ট কোনো সংখ্যা থেকে শুরু করতে চান তাহলে স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের কাজ। আমরা আজকে মূলত যেটা শিখছি, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে। আপনারা জয়েন হওয়ার সাথে সাথে মিউট করবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে মূলত যে জিনিসটা শিখলাম সেটা অ্যাট্রিবিউটটা কি জিনিস, সেটা কিভাবে কাজ করে এবং এর সাথে কয়েকটা ট্যাগ সহকারে আমরা শিখছি। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। অলরেডি 3টা ক্লাস আমাদের চলে গেছে, আর 3টা বা 4টা ক্লাসের মধ্যে আমাদের HTML শেষ হয়ে যাবে। এত বেশি জটিল না, ঠিক আছে। যেগুলো বেশি ইউজ হয় এই ধরনের ট্যাগ গুলো আমরা অলরেডি শেষ করে ফেলতেছি।
তো আপনারা আশা করি একটু প্র্যাকটিস করবেন। যারা হচ্ছে রেগুলার থাকতেছেন, হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস করতেছেন, তারা আশা করি আগায় যেতে পারবেন। আর যারা গ্যাপ দিচ্ছে, জয়েন হওয়ার পরে গ্যাপ দিচ্ছে, তারা দেখবেন যে তাদের সামনে অন্য কেউ শিখে চলে যাচ্ছে, বাট তারা কিন্তু এভাবে গ্যাপে থেকে যাবে। এবং আহ, যখন ক্লাস জমে যাবে তখন কিন্তু তারা আর সামনে এগোতে পারবে না। আমি 1 থেকে এই যে 7-8টা বেচ যেগুলোতে দেখতেছি যে এগুলোতে বেশি জয়েন হয়েছে, অনেক বেশি বেশি 100 করে জয়েন হয়েছে গ্রুপগুলোতে। কিন্তু এখন অনেকেই লিভ নিচ্ছে, কারণ হচ্ছে তারা যখন সিএসএস শুরু করছে, এখন কিন্তু তারা আর মানে পারতেছে না, কারণ তারা মূলত এইচটিএমএলই শেষ করে নেই। তারা জাস্ট দেখছে, নর্মালি দেখছে, ব্যাপারটা বুঝছেন, নর্মালি দেখছে, অনেকে হয়তো বুঝছে, বুঝে নাই। তো এরকম হলে হবে না, যেটা করতে হবে প্র্যাকটিস করলেই পারবেন, ঠিক আছে, না করলে কিন্তু পারা যাবে না। তা আমি প্রথম দিন বলেছিলাম এটা, আপনাকে প্র্যাকটিস ছাড়া এটা পসিবল না, মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন এটার পিছনে, ঠিক আছে। তো আর 2-4টা ক্লাসের মধ্যে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে, এই জন্য কেউ মিস করবেন না এবং ক্লাসগুলো জমিয়ে রাখবেন না, এটা একটা কথা থাকবে। আরেকটা কথা হচ্ছে, আমি লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে দিতে পারতেছি না। হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে দিলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে ওই যে ফ্লাগ কন্টেন্ট হয়, মানে এগুলো ফ্লাগ কন্টেন্ট ধরে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়, ডিলিট করে দিলে পরে আপনার ভিডিওগুলো পাবেন না, এগুলো ঝামেলায় পড়বো। এই জন্য আপনারা যেটা করবেন, ফেসবুকের পেজ এবং ইউটিউব চ্যানেল চিহ্নিত করে রাখবেন, ফলো বা সাবস্ক্রাইব যেটা যেটা দেওয়ার সেটা দিয়ে রাখবেন, তাইলে আপনারা বিশেষ করে ইউটিউবে যে নোটিফিকেশনটা কি রাখবেন, অন রাখবেন, ঠিক আছে, এটা অল করে দিবেন, তাইলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে, জেনে যাবেন আর কি। তো আরেকটা কথা হচ্ছে, যেদিন আপনাদের ক্লাস হবে সেদিন একটু অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, অ্যাক্টিভ না থাকলে ক্লাসটা অটোমেটিক্যালি মিস করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এতটুকু থাকবে আমাদের অ্যাডভাইস। আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি। আহ, কারো কোনো কথা থাকলে বলতে পারেন।